অ্যাকচুয়ালি ওয়ানডে ক্রিকেটের এখনকার যেই ফরম্যাট বা কনটেক্সট বা সিচুয়েশন যেভাবে ক্রিকেটটা খেলা হয়, আমরা কি এই জেনারেশনের প্লেয়াররা এই টিমটার মধ্যে কি কোনো অভাব বা ঘাটতি আছে টু আন্ডারস্ট্যান্ড এখনকার সময় ওয়ানডে খেলার প্রসেসটা কি? 15, 16, 17 ওই সময় কিন্তু যেই ধরনের খেলা হচ্ছিল বাংলাদেশ সেই ধরনটা ধরতে পারছিল এবং সেই ধরনটা ধরে বাংলাদেশ নিজের লিমিটেশনের মধ্যে থেকেও 19 পর্যন্ত একটা লেভেল মেনটেন করছে। তামিম আর সাকিব বাদে বাকি সবাই কিন্তু তাদের প্রাইম টাইম ওখানে, মাশরাফিকে তো এরপর আমরা দেখি নাই, মাহমুদুল্লাহ এবং মুশফিক কিন্তু তাদের প্রাইম টাইম ওখানে শেষ করে আসছে। এমন না যে 2019-এর পর তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না, ছিল, কিন্তু ওই রকম কন্ট্রিবিউশন কিন্তু হয়তোবা আরেকটা প্লেয়ার কন্টিনিউয়াস টানা পেলেও হয়তোবা করতো। মানে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম লেভেলের কন্ট্রিবিউশন আমরা কিন্তু এই সময়টাতে পাই না। হইতে পারে সৌম্য সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিভা অনুযায়ী ডেলিভার করতে পারে নাই, বাট উই ক্যান নট ওয়েট ফর হিম টু ডেলিভার। অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এটার মধ্যে। জাস্ট টু অ্যাড টু দ্যাট, মানে আসলে ওয়ানডের যে স্টাইলটার কথা তুমি বলতেছিলে যে এই স্টাইলে সাথে বাংলাদেশ ধাতস্থ হতে পারতেছে না, আমার মনে হয় এখানে শুধু মানে সেক্লুডেড ভাবে শুধু ওডিআইটাকে যদি আমরা চিন্তা করি একভাবে দেখা হবে, অন্য অনেক এক্সটার্নাল ফ্যাক্টরসও আছে। ফর এক্সাম্পল, অন্যান্য ফরম্যাটের ইভলিউশন কি হচ্ছে, অন্যান্য ফরম্যাটের পপুলারিটি কি হচ্ছে, চাহিদা কি হচ্ছে। এখন টি-20 এমন একটা জায়গায় আছে, একটা রিশাদের মতো প্লেয়ার বা নাহিদ রানার মতো একটা প্লেয়ার যখন মানে জন্ম হয় বা সে গড়ে উঠে, তার কিন্তু একটা টার্গেট থাকে কোনো না কোনো একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সে খেলতে যাবে। সিপিএল হোক, পিএসএল হোক, আইপিএল তো সবার ড্রিম। সো এই ড্রিমটাও মানুষের ভিতরে ঢুকে গেছে, মানে অ্যালংসাইড প্লেইং ফর ইউর ন্যাশনাল সাইড। ন্যাশনাল টিম তো অলওয়েজ একটা ড্রিম, বাট ওইটাও কিন্তু একটা ড্রিম, কারণ ওইটা একটা পারিশ্রমিকের খুবই বড় একটা ভ্যালু দেয়, এবং যখন ফেস ভ্যালুটাও বাড়তে থাকে ওই জায়গাটায় গিয়ে ইনকামের সোর্স গুলো আরো বাড়তে থাকে, মাল্টিপ্লাই হতে থাকে। সো এই অপরচুনিটি সবাই নিতে চায় এখনকার সময়, শুধু বাংলাদেশের প্লেয়ার না, আমি নাহিদের কথা বললাম, ওয়ার্ল্ড ওয়াইড সব প্লেয়ার, এবং অন্যান্য বোর্ডে তো আরো বাজে অবস্থা, মানে ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেট খেলতে গিয়ে তারা ন্যাশনাল টিমের কমিটমেন্ট বাদ দিয়ে দিচ্ছে, এরকম সিচুয়েশন। সো বাংলাদেশের কেসে যেটা হচ্ছে যে আমরাও কিন্তু যে টি-20তেই আস্তে আস্তে করে ধাতস্থ হওয়ার প্রসেসের মধ্যে আছি, যে আগের তুলনায় মেবি এবারে টি-20 দলটা বা এখনকার স্কোয়াডটা আর একটু বেটার শেপ মনে হয়, বেটার ব্যালেন্স মনে হয় যে আর একটু কম্পিটিটিভ হতে পারবো, আর একটু পাওয়ার আছে, আর একটু অ্যাগ্রেশন আছে টিমটা, পেস বোলারদের মধ্যে একটু ধার আছে, বোলিং স্পিন বোলিং এর একটা ভ্যারিয়েশন আছে। সো ওই বিষয়গুলো পজিটিভ, কিন্তু ওটারই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার কাছে মনে হচ্ছে যে ওডিআই ক্রিকেটের উপর পড়তেছে, যেটা অন্যান্য দেশে হচ্ছে না, বিকজ তাদের হচ্ছে 3 ফরম্যাট টাইপ ক্রিকেটার্সদের একটা কোর আছে, প্রত্যেক টিমে আছে, এবং তারা যখন থাকে দে হ্যান্ডেল দোজ সিচুয়েশন। স্পেশালি ব্যাটিং আমি বলবো, বাংলাদেশ ইজ সাফারিং মোস্টলি ইন ব্যাটিং। বোলিং এর ক্ষেত্রে আমি বলবো না যে খুব বেশি সাফার করতেছে, ব্যাটিং এ দে হ্যাভ সাফার্ড ট্রিমেন্ডাসলি। ব্যাটিং এ 50 ওভারটা ভেঙে কিভাবে খেলতে হবে সেই ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে যে রাইট নাও আপনি তৌহিদ হৃদয়কে ইউ ক্যান আস্ক হিম, বলবে যে আমরা একটা প্রসেস জানি, আমরা বুঝি, বাট আই এম নট শিওর সে বুঝে কিনা, আই এম নট শিওর জাকির আলী অনেক বুঝে কিনা, আই এম নট শিওর মাহিদুল অঙ্কন বুঝে কিনা। এখন জিনিসটা হচ্ছে তারাই কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এখন প্রবলেমটা যেটা, তারা এতটা বেশি টি-20 প্লেয়ার, সিঙ্গেলস এর ভ্যালু তারা বুঝে না। 50 ওভার খেলতে হলে ভাই ইউ ডোন্ট নিড টু স্কোর সিক্সেস ফ্রম এভরি বল। আলটিমেটলি যেটা দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যখন দেখলাম বেটার কোয়ালিটি অপোনেন্টের সাথে যখন ছক্কা চার মারার মানে বল কম পায়, এক গাদা ডট খেলতেছে, প্রেশার নিজের উপর নিয়ে দিন শেষে আউট হয়ে যেতেছে, ঘুরে ফিরে আমরা ওই 230 240 করতেছি যায়, ইভেন আফটার হ্যাভিং অল দিস হার্ড হিটিং ব্যাটার্স, যাদের অ্যাকচুয়ালি অ্যাবিলিটি বলবো মুশফিক মাহমুদুল্লাহর চেয়ে মেবি বেটার হার্ড হিটিং অ্যাবিলিটি আছে, মারতে পারে ভালো। এখনকার সব ছেলেরা আন্ডার-19 এর যে জাওয়াদ, আরিফুল, আজিজুল হাকিম, তামিম, হুএভার ইউ টক অ্যাবাউট, সবাই খুব ভালো মারতে পারে, সেটা পজিটিভ টি-20 ইনফ্লাক্সের কারণে। বাট ওডিআইতে আমার মনে হয় বাংলাদেশেই একমাত্র দল যেটা মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে যারা টপ 10 এ আছে তাদের উপর নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলছে এই টি-20 ক্রিকেট। সবাই টি-20 ক্রিকেটার হইতে চায়, সব টি-20 ক্রিকেটাররা এখন ওডিআই খেলতেছে, এবং আমরা মিডল ওভার্সে সাফার করি, ডেথ ওভার্সে সাফার করি। ওই মিডল ওভার্সের স্পেশালাইজেশনটা আমাদের ব্যাটারদের মধ্যে নাই, এবং সেই এটা কিন্তু বড় কোনো ট্রিক না, ছোট্ট একটা ট্রিক হইতে পারে, একটা মেন্টাল ব্যাপারও, যে জাস্ট কিছু প্র্যাকটিস করা, যে আমরা সিঙ্গেল বের করবো, এতটুকু করলেই কিন্তু আমরা 10 থেকে উঠে যেতে পারবো। তো এইটাই আমার কাছে মনে হয় যে প্রবলেমটা এত বিশাল না যেভাবে আমরা দেখতেছি। এবং এই জায়গায়ও আমি বলবো যে পোস্ট 2019 যেমনটা আমরা বলতেছিলাম যে মাহমুদুল্লাহ, মুশফিক মেবি তাদের প্রাইমটা ফেলে আসছে, তো এদেরকে ক্যারি যখন বাংলাদেশ করছে, এই ক্যারিটাও আসলে মানে তাদের যে এক্সপেরিয়েন্স
সেই এক্সপেরিয়েন্সটাও কি বাংলাদেশ ঠিকমতো কাজে লাগাতে পারে কিনা ওইটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ যেটা তুমি বলো যে মিডল ওভার্সে ওই সিঙ্গেলস বের করা বা ওই অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা মাহমুদুল্লাহ এবং মুশফিকের চাইতে বেটার কার আছে বাংলাদেশে? ইভেন এখনো আমরা যে বলি যে প্রাইম টাইম ফেলে আসছে, দুজনের রিটায়ারমেন্টে চলে গেছে, এখনো যদি খেলতে নামাই দিই এরাই কিন্তু ওই সিঙ্গেলস প্রবাবলি তারাই মিডল ওভার্স, মানে আমি যদি বেট ধরি আমি এদের উপরই বেট ধরবো যে মিডল ওভার এরা সামলাবে। কিন্তু আমরা কি তাদেরকে মিডল ওভার্স ইউজ করছি? মুশফিককে খেলাও 6 নম্বরে, মাহমুদুল্লাহকে খেলাও 7 নম্বরে, হ্যাঁ, তাওহিদ হৃদয় বা এদের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মানে সামওয়ান হ্যাজ টু শো দ্য প্রসেস। যখন সিনিয়ররা, আমি কি যখন জ্যাক ক্যালিসরা খেলতো ওরা কি 6-7-এ খেলতো না? এক্স্যাক্টলি। ওরা কি মারতে পারতো না? ওরা কি মুশফিক মাহমুদুল্লাহর চাইতে কম মারতো? ওরা যখন মারতো ওরা কিন্তু মাইরা শোয়া ফেলাইতো, ঠিক আছে? কিন্তু ওই মিডল ওভার্সে সেই আর্লি 2000 লেট 90s ওই সময়ও কিন্তু একটা ধরন ছিল। পাকিস্তানে যদি বলি মোহাম্মদ ইউসুফ, তারও তো ক্যারিয়ারের দুইটা এরা, ইউসুফ ইউহানা এরা আর হচ্ছে মোহাম্মদ ইউসুফ এরা। সো ওই ইউসুফ ইউহানা বলি বা মোহাম্মদ ইউসুফ বলি বা ইনজামাম বলি, তারা কি করতো? তারা যখন লাস্ট 10 ওভারে আসতো মাইরা ছাতু বানায় ফেলাইতো 100 রান উইথ 10 ওভার্স। তার আগ পর্যন্ত ওভার প্রতি ওরা 4 রান 5 রান উইদাউট টেকিং এনি রিস্ক, কোনো বাউন্ডারি ছাড়া, এটা ওই জমানায় তারা করে আসতো। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মুশফিক আর মাহমুদুল্লাহকে ক্যারি যখন করা হইছেই সেটা কিন্তু প্রপারলি ইউটিলাইজ বাংলাদেশ করতে পারে না। এবং এই জন্যেই এখনকার যাদের উপর আমরা রিলাই করতে চাচ্ছি, দা লাইকস অফ তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক বা নাজমুল হোসেন শান্তর কথাও যদি আমরা বলি, তারা আসলে ওই জিনিসটা শিখেই নেই, কারণ কেউ তাদেরকে দেখায়নি। আর ডোমেস্টিকে তো এক একজন এক এক টিমে চলে যায়, ডোমেস্টিকে ডিফারেন্ট একটা আবহ থাকে। ডোমেস্টিকে আমরা ওই যে শাইনপুকুরের কথা বললাম, শাইনপুকুরের যে ক্যাপ্টেন ছিল ছেলেটা রায়ান রাফসান আহমেদ, ইজ এ ফ্যান্টাস্টিক ক্রিকেটার, 2 হাতে বল করে, পার্ট টাইমার হিসেবে খুবই ভালো। এবার ইমার্জিং টিমে অলরেডি স্কোয়াডেও আছে, ইমার্জিং টিমে স্কোয়াডে আছে, একটা 100ও করছে। কিন্তু ওই 100টা আমি ওই ম্যাচে আমি কমেন্টে ছিলাম, ওই 100টাতে তাদের 4টা উইকেট প্রথমে পড়ে গেল, রায়ান রাফসান এবং সাথে সম্ভবত ছিল মিনহাজুল আবেদিন সাব্বির। তারা দুইজন মিলে হচ্ছে যে তখন খুব স্বাভাবিকভাবে তারা তখন ঠেকানো শুরু করলো, ঠেকানো মানে they were not even রান নেওয়ার কোনো ইন্টেনশনই নাই। হ্যাঁ, they were not even looking for singles। হ্যাঁ, সার্ভাইভ, ওকে ফাইন, ধরলাম সার্ভাইভ হলো। কতক্ষণ আমি সার্ভাইভাল মোডে থাকবো? 5 ওভার, 10 ওভারের বেশি সার্ভাইভাল মোডে আমি কেন থাকবো? তারা কিন্তু দে ওয়ার চেজিং এ বিগ টোটাল, শুরুতে 4টা উইকেট পড়ে গেল। সো আমি বুঝলাম তুমি 5-7 ওভার সার্ভাইভাল মোডে চলে গেল। সো আফটার 5 to 7 ওভার্স, ধরলাম আফটার 10 ওভার্স তুমি তখন সিঙ্গেলস বের করো, ওভারে একটা করে 4 বের করো। না, ওরা সার্ভাইভ করে 40 ওভার পর্যন্ত খেললো। ততক্ষণে কিন্তু দে ওয়ার আউট অফ দ্য গেম, খেলা শেষ আর কি। এবং ফুল 50 ওভার্স কমপ্লিট করে দে লস্ট অনলি 5 উইকেটস। দে কুডন্ট ইভেন স্কোর 250 রানস। 250 হয় না। দ্যাটস দ্য রিয়ালিটি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের রিয়ালিটিটা শুধু ইন্টারন্যাশনাল লেভেলে না, এই যে ডোমেস্টিক লেভেলেও যে খেলাগুলো হয় আমরা এত কাছ থেকে দেখে আরো বেশি রিয়ালাইজ করি যে